ইরান, লেবাননে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা অব্যাহত। দুদেশের প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস, কার্যক্রম বন্ধ ঘোষণা। এক মাসের মধ্যে ইরানের যুদ্ধ জয়ের আশা দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট, দীর্ঘায়িত করতে প্রস্তুত ওয়াশিংটন। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। পুরোপুরি বন্ধ হরমুজ প্রণালী, এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। চেষ্টা করা হলে জাহাজে আগুন লাগানোর হুমকি রেভলিউশনারি গার্ডের। আমন্ত্রণ যমুনা আইডেস্কে, নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েকগুণ বৃদ্ধি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র প্রায় ২০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কেও টার্গেটে পরিণত করা হয়। নতুন করে আরও ৯৬ জন নিহত হয়েছে। নিয়ে ইরানের যৌথ হামলায় ৭৪২ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1-এর মতো বোম্বারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২০০০ স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। অপারেশন রোরিং লায়নের আওতায় লেবাননের বিভিন্ন স্থানে স্থলবাহিনী মোতায়েন করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে IDF। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় শক্ত অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার জনগণকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের রকেট হামলা চালানো হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে সেনা অভিযান দীর্ঘায়িত করবে না IDF। যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই ইরানকে দমানো যাচ্ছে না। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানাবুদ অঞ্চলটির মার্কিন মিত্ররা। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কনসিউলার সেবা। এছাড়া বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারে মার্কিন সেনাদের লক্ষ্য করে ১০০ ড্রোন মিসাইল হামলা চালিয়েছে IRGC। শত্রুপক্ষের ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। অপারেশন ফতেহ খাইবারের চতুর্থ দিনে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কদর ও এমাদের মতো লিকুইড ফুয়েলড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রতিরক্ষা বলয় আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তেল আবিবের রাতের নিস্তব্ধতা ভেদ করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। রাজধানী ছাড়াও বন্দরনগরী হাইফা ও জেরুজালেমের কিছু অংশে লক্ষ্যভেদ করে ক্ষেপণাস্ত্রগুলো।
মঙ্গলবার ভোরে সৌদির রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় আইআরজিসি। দুটি ইরানি ড্রোন আঘাত হানে ভবনে। এতে একটি অংশে আগুন লেগে যায়। ভবনের কিছু অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়। আগেই ভবনটি খালি করে ফেলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়াও রিয়াদের কূটনৈতিক এলাকায় আরও দুটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। এছাড়াও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় জোরালো হামলা অব্যাহত রেখেছে ইরান। শুধু বাহরাইনের শেখ ইসা মার্কিন বিমান ঘাঁটিতে 20টি ড্রোন ও 3টি মিসাইল ছুড়েছে আইআরজিসি। মেইন কমান্ড ও হেডকোয়ার্টার ভবন ধ্বংসের দাবি করা হয় এতে। এদিকে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও নতুন করে ইরানের ড্রোন ও মিসাইল হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে একাধিক বিস্ফোরণ হয়েছে কাতারের রাজধানী দোহায়। দুবাইয়ে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। কুয়েতের আরিফিজান ঘাঁটিতে ছোড়া হয়েছে 10টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। ইরাকের এরবিলে মার্কিন সেনাদের অবস্থানকারী হোটেল লক্ষ্য করে 70টির বেশি ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়ারের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় এরবিলের একটি ভবনে আগুন জ্বলছে। পোস্টটিতে দাবি করা হয়েছে যে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স দখলদারি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং ওই হোটেলটিতে মার্কিন সেনারা অবস্থান করছিল বলে দাবি তাদের। এখন পর্যন্ত যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবিলম্বে মধ্যপ্রাচ্যের 15 দেশ থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তালিকায় রয়েছে বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীর এবং গাজা, জর্ডান আর কুয়েত। এছাড়া লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও সেসব দেশ ছাড়তে বলা হয়েছে। তবে এই নোটিশটি স্পষ্ট নয় বলে সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। ফ্লাইট বন্ধ থাকা অবস্থায় নাগরিকরা কিভাবে সরে যাবে তা নিয়েও কোনো নির্দেশনা নেই। এছাড়া দুটি ড্রোন হামলার পর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে বসবাসকারী আমেরিকানদের রিয়াদের দূতাবাস এড়িয়ে চলার এবং আশ্রয়স্থলে থাকার জন্য অনুরোধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। এন্ট্রি বা প্রবেশ ভিসার উপর এই নীতি কার্যকর হবে বলে জানায় দোহা। বিবৃতিতে বলা হয় যাদের কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে কিংবা শেষ হওয়ার পথে তাদের জন্য এই নীতি কার্যকর হবে। বর্ধিত মেয়াদ 28 ফেব্রুয়ারি থেকে ধরা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এবং স্বয়ংক্রিয়ভাবে এসব নিয়ম কার্যকর হবে, অর্থাৎ সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে এটি প্রক্রিয়াকৃত হবে। আর এজন্য কোনো ফি দিতে হবে না বলেও জানানো হয়। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কেন্দ্র করে যখন পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত তখন ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দোহা। এক মাসের মধ্যে ইরানে যুদ্ধ জয়ের কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বললেন 4 থেকে 5 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতেও মার্কিন বাহিনী প্রস্তুত আছে। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প এবং সেই হুমকি এড়াতে এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ইরানে চালানো সামরিক অভিযান এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযানের পরিকল্পনা এবং লক্ষ্যোদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে ইরান অভিযানে, তবে দেশটিতে স্থলসেনা পাঠানো হবে না। আমাদের অনুমান 4-5 সপ্তাহে করাতে পারে এই যুদ্ধ, তবে এর বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত আছি। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরো কঠোর ও ব্যাপক হবে। আমরা ইরানকে সতর্ক করেছিলাম তারা যেন মিসাইল এবং পরমাণু কর্মসূচির পরিধি বৃদ্ধি না করে। তারপরও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এবং নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিল, যা আমাদের বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এদিকে ইরানের ট্রাম্পের অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এক ফোঁটা
তেলও হরমুজ প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড IRGCর কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন IRGC কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের পাল্টা হামলার ঢেউ এবার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়তে চলেছে ধনী দেশের বিলাসবহুল ডাইনিং টেবিল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যের কৌশলগত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার জেরে থমকে গেছে একাধিক শোধনাগার, গ্যাস ক্ষেত্রের কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম লাফিয়ে বেড়েছে 13%। ইরানের পাল্টা হামলা এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত এনেছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলার পর একে একে বন্ধ হয়ে যাচ্ছে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্রগুলো। সৌদি আরবে ড্রোন হামলার পর আরামকোর রাস তানুরা রিফাইনারি বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রতিদিন 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতার এই স্থাপনাটি দেশটির জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র। একইভাবে সামরিকভাবে LNG উৎপাদন বন্ধ করেছে কাতারও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির স্থাপনায় হামলার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিশ্বের মোট LNG সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম LNG রপ্তানিকারক। তাদের গ্রাহকদের 82%ই এশিয়ার। ফলে এশিয়ার ও ইউরোপের বাজারে জ্বালানি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ড্রোন হামলা চালানো হয়েছে কুয়েতের আহমাদি তেল শোধনাগারে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি হামলায় ইরাকের কুর্দিস্তানের বেশিরভাগ তেল ক্ষেত্র এবং ইসরায়েলের বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উৎপাদনও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আরও জটিল করেছে হরমুজ প্রণালী। এই প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক তেল পরিবহন বড় ধাক্কায় পড়েছে। আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম বেড়েছে 13%। ব্যারেল প্রতি পৌঁছেছে $82, যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জ্বালানি অবকাঠামোয় সরাসরি হামলা দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় সংকট দেখা দিতে পারে, যার ফলে বাড়বে উৎপাদন ব্যয় আর পরিবহন খরচ। এর সরাসরি প্রভাব পড়বে খাদ্য, শিল্পপণ্য ও ভোক্তা পর্যায়ে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত গার্লস স্কুলের শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে ইরানের মিনাপ শহরে শোকাহত মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভুক্তভোগী ওই শিশুদের জানাজা। নিহতদের জানাজায় যোগ দিতে হামলার ভয় উপেক্ষা করেই রাস্তায় নামে হাজার হাজার ইরানি। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানানো হয় নিহতদের। অভিযানের প্রথম দিনে হরমুজগান প্রদেশের মানিপ শহরের একটি গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল যুক্তরাষ্ট্র, যাতে 200 শিশুর প্রাণ যায়। আহত হয় আরও অনেকে। ইরানকে ঘিরে সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের আকাশ সীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের হামলার
নিরাপত্তার শঙ্কায় কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইট অবতরণ করতে পারেনি, তাই বাধ্য হয়েই বিকল্প রুট ব্যবহার করে। আবুধাবিগামী 2টি ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয় ওমানের রাজধানী মাস্কাটে। দুবাইগামী এমিরেটসের একটি ফ্লাইট ভারতের মুম্বাইয়ে ফিরে যায়। এদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে কাজ করছে ইতালি সরকার। ওমানে আজকে পড়া এবং দুবাই থেকে যাওয়া 127 জন ইতালীয় নাগরিককে বহনকারী প্রথম চার্টার্ড ফ্লাইট সোমবার রাতে রোমে পৌঁছায়। ইরানে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্রকে যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। ওয়াশিংটনের অনুরোধের জবাবে স্পষ্ট না জানিয়ে দিয়েছে মাদ্রিদ। স্প্যানিশ সরকার জানায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে পরিচালিত রোটা এবং মরন ঘাঁটি থেকে ইরান বিরোধী সামরিক অভিযান পরিচালনা করতে দেয়া হবে না। তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। বলেন, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিস্থিতি আরও জটিল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল এক বিবৃতিতে জানায়, ইরানি জনগণের গণতন্ত্র, স্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পেন। ইরানে হামলা শুরুর পর রোটা ও মরন ঘাঁটি থেকে 15টি যুদ্ধবিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভে গুলি চালিয়েছিল মেরিন সেনারা। প্রতিবেদনে এমনটি উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানে মার্কিন হামলার প্রতিবাদে গেল রোববার পাকিস্তান জুড়ে বিক্ষোভ হয়। এক পর্যায়ে করাচির মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করতে শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় হামলা চালানো হয় কনসুলেট প্রাঙ্গণে। এক পর্যায়ে সীমানার প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। আর এ সময় নিরাপত্তা বাহিনী গুলি করে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মার্কিন মেরিন সেনারাও বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কোনো প্রাণহানি হয়েছে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। ইরানের সাথে যুদ্ধ শুরু হতে না হতেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 3টি F-15 ফাইটার জেট ধ্বংসের খবর সামনে এসেছে। মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংসেরও দাবি করেছে তেহরান। এছাড়াও মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলায় ক্রমেই যুদ্ধের ব্যয় বাড়ছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সরাসরি প্রভাব মার্কিন নাগরিকদের উপর পড়বে বলে মত সমর বিশ্লেষকদের। মাঝ আকাশে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ছে মার্কিন F-15 যুদ্ধবিমান। কুয়েতের আকাশসীমা পার হওয়ার মুহূর্তে যুদ্ধবিমানটি ভূপাতিত করার দাবি ইরানের। কোনো রকমে বেঁচে ফেরেন পাইলট। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, যুদ্ধের ময়দানে এরকম 3টি F-15 ফাইটার জেট খুইয়েছে যুক্তরাষ্ট্র। আকাশ যুদ্ধের ইতিহাসে অন্যতম সফল যুদ্ধবিমান হিসেবে মনে করা হয় এই মার্কিন ফাইটার জেটকে। শব্দের গতির চেয়ে 2.5 গুণের বেশি গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান একবার জ্বালানি ভরে পাড়ি জমাতে পারে 5,500 কিলোমিটারেরও বেশি দূরত্ব। অত্যন্ত কার্যকর এই ফাইটার জেটের দামও তাই আকাশ ছোঁয়া। এক একটির মূল্য 9.5 কোটি মার্কিন ডলারেরও বেশি। এছাড়া মার্কিন বিমান বাহিনীর MQ-9 রিপার ড্রোনও ধ্বংসের দাবি করেছে ইরান। আধুনিক যুদ্ধে শত্রুপক্ষের ওপর নজরদারি এবং হামলা চালাতে এই ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এটির মূল্যও কম নয়, এক একটির দাম প্রায় 3 কোটি ডলার। এদিকে অপারেশন ফতে খাইবারের আওতায় মধ্যপ্রাচ্যের একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। তাছাড়া দামি যুদ্ধবিমান, বিশালদেহী রণতরী, অত্যাধুনিক ড্রোন আর মিসাইল হামলা চালাতে প্রতিদিনই মোটা অঙ্কের অর্থ খরচ হচ্ছে। সব মিলিয়ে আগামী 1 সপ্তাহ যুদ্ধ চললে যুক্তরাষ্ট্রের প্রায় 5,000 কোটি ডলার খরচ হতে পারে বলে ধারণা সমর বিশ্লেষকদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এবার নিজেদের সামরিক জোট নেটো থেকেই বড় ধাক্কা এলো যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের সাথে চলমান যুদ্ধে পশ্চিমা সামরিক জোটটি অংশ নেবে না। বিবৃতিতে এমনটি জানিয়েছেন নেটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেছেন, ইরানের অভিযান চালিয়ে প্রশংসনীয় কাজ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের কোনো সুযোগ নেই বলেও জানান রুটে। তবে এই লড়াইয়ে নেটো জড়িয়ে পড়বে না বলেও জানিয়ে দেন তিনি। তবে নেটোর কোনো সদস্য এই অভিযানে আলাদাভাবে অংশগ্রহণ করতে চাইলে করতে পারে বলেও মন্তব্য করেন মার্ক রুটে। এই যুদ্ধের মাঝেই 4.3 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জিরাশে এই ভূকম্পন অনুভূত হয়, যার উৎপত্তিস্থল মাটি থেকে কমপক্ষে 10 কিলোমিটার গভীরে। এসব তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। এখনও এতে কোনো ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রবণ এলাকা হয় প্রায়ই এমন দুর্যোগ ঘটে থাকে অঞ্চলটিতে।
মাত্র 1 মিনিটের আকস্মিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন উঠেছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিভাবে তারা নির্ভুলভাবে শীর্ষ ইরানি নেতৃত্বের অবস্থান জানত? হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের কিছু সময় আগেই বিশেষ গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল। এরপরে তড়িঘড়ি করে যৌথভাবে হামলা চালানোর সিদ্ধান্ত হয়। শনিবার ভোরে ইসরায়েল থেকে যুদ্ধবিমান রওনা হয় ইরানে হামলার উদ্দেশ্যে। 2 ঘন্টারও কম সময়ের মধ্যে দূরপাল্লার মিসাইল নির্ভুল আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে। হত্যা করা হয় শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের। হামলার পর ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেন, হঠাৎ আক্রমণ করায় বিশেষ কৌশলগত সুবিধা পেয়েছেন তারা। এ কারণেই একসাথে শীর্ষ নেতারা মারা পড়েন। তবে প্রশ্ন উঠেছে, ঠিক কিভাবে খামেনি সহ শীর্ষ নেতাদের নির্ভুল অবস্থান জানল ইসরায়েল? হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল। নিয়মিত গোয়েন্দা তথ্য আদান প্রদান হতো দুদেশের সেনাদের মাঝে। তবে হামলার কিছু সময় আগেই নতুন এক গোয়েন্দা তথ্য হাতে পায় ইসরায়েল, আর সঙ্গে সঙ্গেই হামলার পরিকল্পনা চূড়ান্ত হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলের এক কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন খামেনিও। এ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই বাংকার বাস্টার মিসাইল ছোড়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়। মাত্র 1 মিনিটের অভিযানেই ইরানের উচ্চপদস্থ 40 কর্মকর্তাকে হত্যা করতে সক্ষম হয় ইসরায়েল। নিহত হন সর্বোচ্চ নেতা খামেনি আর আইআরজিসি কমান্ডার পাকপোর সহ দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ পদে আসীন কর্মকর্তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।